স্বাগত একাত্তর জার্নালে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। দর্শক, সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি এবং আপনারা জানেন পত্র পত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত খবর শিরোনাম হয়ে থাকে, যেগুলো আলোচনা তৈরি করে আমরা সেগুলো জানিয়ে দিই। একই সঙ্গে সেসব খবরের সঙ্গে যুক্ত মানুষদের সঙ্গে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে, এবং সেই ধারাবাহিকতায় আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সে সমস্ত খবরের গভীরে ঢোকেন, আমরা শুনি তাদের পর্যবেক্ষণ। আজ আমাদের সঙ্গে আছেন মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম চর্চা.com-এর সম্পাদক এবং রাজনীতি বিশ্লেষক আছেন সোহরাব হাসান। জনাব সোহরাব হাসান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন, এবং আশা করি খুব চমৎকার কিছু সময় আমরা কাটাতে পারবো এবং অনেক বিষয় নিয়ে কথা বলার সুযোগ হবে। এবং দর্শক, বলে রাখি আমাদের এই আলোচনা এবং আয়োজনের বিভিন্ন পর্যায়ে আমাদের অতিথিরা পর্যায়ক্রমে সংযুক্ত হবেন এবং আমরা তাদেরও মতামত জানার চেষ্টা করব। দর্শক, আলাপে যাওয়ার আগে বলে রাখি যে রেকর্ড হওয়ার ভয়ে টেলিফোন বা মোবাইলে কথা বলতে ভয় পান প্রধান নির্বাচন কমিশনার। রোববার ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে যে সুশীল সমাজ এবং শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ হয়েছে, সেখানে তিনি এমন মন্তব্য করেছিলেন এবং যথারীতি সেখানে নির্বাচনে পেশি শক্তি আর কালো টাকা ব্যবহার বন্ধের পরামর্শ দিয়েছিলেন আলোচকরা। পাশাপাশি সিএসসি বলেছিলেন যে নির্বাচন সুষ্ঠু করতে বদ্ধপরিকর ইসি। আমরা মোটামুটি প্রতিবেদনটা দেখেছি এবং এটা নিয়ে একটু কথা বলতে চাই। জনাব সোহরাব হাসান, আপনি ছিলেন এবং আপনার বক্তব্য আমরা আজকে দেখছিলাম। খুব চমৎকার একটা কথা আপনি বলেছিলেন যে এতদিন আমরা দেখেছি যে সরকার নির্বাচন কমিশনের ওপর খবরদারি করত, তার মানে ওই যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে তো বেরোতে হবে, এবং সেই জায়গা থেকে আপনি একটা সাহস অর্জনের কথা বলেছেন যে এই সাহসটা থাকতে হবে যেন সরকার তাদের উপরে খবরদারি করতে না পারে। কিন্তু আমি জানতে চাই দুটো বিষয়। প্রথম কথা হচ্ছে, খবরদারি যদি করে থাকে এটা আমরা আসলে কী করে জানবো? এটা তো মানে অভ্যন্তরীণ ব্যাপার, কারণ আগের যে সময়টা আমরা দেখেছি অনেক তথ্যগুলো আসলে আমরা জানতে পাইনি, পরবর্তীতে ফোন রেকর্ড ফাঁস হলো, অনেক কিছু আমরা জানতে পারলাম। কি করা যেতে পারে? অতীতের নির্বাচনগুলোর যদি আমরা দেখি 24, 18, 14, এই তিনটি নির্বাচন তো সুষ্ঠু হয়নি। বৃহত্তর জনগণ ভোট দিতে পারেনি, কিন্তু নির্বাচন তো করেছে। এখন এই নির্বাচনগুলোতে সরকারের ইচ্ছে পূরণ করেছে নির্বাচন কমিশন। আমাদের বক্তব্য হচ্ছে, নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, সরকারের চাওয়া পাওয়া পূরণ করা নয়। জানেন যে এই তিনটি প্রহসনমূলক নির্বাচনের কারণে, অর্থাৎ জনগণ যাদের বয়স 2008-এর পর 18 হয়েছিল, তারা কিন্তু 24 পর্যন্ত তাদের বৃহৎ অংশ ভোট দিতে পারেনি। এটি শুধু জাতীয় নির্বাচনে না, স্থানীয় নির্বাচনেও এক ধরনের ওয়াকওভার নিয়েছে রাজনৈতিক দলগুলো, ক্ষমতাসীনরা। অন্যান্য রাজনৈতিক দল কখনো নির্বাচনে অংশ নিলেও তারা প্রতিযোগিতায় টিকতে পারেনি সরকারি দলের স্বৈরতান্ত্রিক আচরণের কারণে। আর বিষয়টা হচ্ছে, নির্বাচন হলো বাছাই করার উন্মুক্ত প্রতিযোগিতা, উন্মুক্ত সুযোগ। সেই কাজটি কে করবে? জনগণই করবে, কিন্তু ক্ষেত্রটা তৈরি করে দেবে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে সরকারের কাছে তার যা চাওয়ার, আপনি সাহসের কথা বলছেন, আমি বলেছি শুধু সাহস নয়, সামর্থ্য অর্জন করতে হবে। নির্বাচন কমিশন বিচারের ক্ষেত্রে একটা কথা বলা হয় না, যে ন্যায় বিচার হলেই হবে না, ন্যায় বিচারটা দৃশ্যমান হতে হবে। আচ্ছা, সেখানে কি মানে নির্বাচনের প্রক্রিয়া নিয়ে কোনো মতামত এসেছিল? নির্বাচন কমিশনকেও তারা যে সুষ্ঠু নির্বাচন করতে চায়, তারা যে সাহস দেখাতে চায়, সেটা দৃশ্যমান হতে হবে। তারা যে সরকারকে ভয় পায় না, আইনশৃঙ্খলা রক্ষাকারীকে, বাহিনীকে ভয় পায় না, রাজনৈতিক দলকে ভয় পায় না, প্রতিযোগী রাজনৈতিক দল, তারাই তো নির্বাচনের জয়ী হতে চান। আর জনগণের ভোটাধিকার, এটি হচ্ছে মৌলিক এবং জ্বলন্ত প্রশ্ন। সেই ভোটাধিকার তারা নিশ্চিত করতে পারবে কি পারবে না? আমি এটুকু জানতে চাই যে আজকে যে আয়োজনটা হলো, সেখানে কি নির্বাচনের প্রক্রিয়া নিয়ে কোনো মতামত এসেছিল? প্রক্রিয়া নিয়ে প্রক্রিয়া নিয়ে এটাই মতামত এসেছে যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, যেটা প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন, তাহলে পিআর পদ্ধতিতে অথবা আনুপাতিক হারে ভোট করা সম্ভব নয়, এবং সেটা বর্তমান সংবিধানও অনুমোদন করে না। একদম পরিষ্কার। আমি আমার দুজন অতিথিকে পেয়ে গেছি। আমরা দেখতে পাচ্ছি বিএনপি কেন্দ্রীয় কমিটি তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল যুক্ত হয়েছেন, এবং যুক্ত হয়েছেন শাহ ইফতেখার তারিক, তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি একাত্তর জানালে। আমরা আসলে
শাহ ইফতেখার তারিক, আমরা মূলত আজকে কথা বলছিলাম ইসির সঙ্গে বুদ্ধিজীবী এবং নাগরিক সমাজের প্রতিনিধি, সুশীল সমাজ এবং সাংবাদিকটাও ছিলেন। আজকে একটা ভালো মিটিং হলো, নানামুখী পরামর্শ এলো, যেটা হয়তো একটা সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে একটা ভূমিকা রাখবে। সেখানে বলা হয়েছিল, নাগরিক সমাজের প্রতিনিধির পক্ষ থেকে রাশেদা চৌধুরী বলেছিলেন যে মাত্র 5 থেকে 7% নারীদের একটা অংশগ্রহণ ছিল, সেটা কোনোভাবে আসলে গ্রহণযোগ্য নয়। সেটা নারীদের অংশগ্রহণ বাড়ানো, বাড়ানো। যেটা রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, হ্যাঁ। উনি তার সঙ্গে দ্বিমত করেছেন, হ্যাঁ। যেটা কোনোভাবে গ্রহণযোগ্য না। নির্বাচন কমিশন এর আগে বলেছেন যে অন্তত 1/3 মনোনয়ন এবং দলীয় নেতৃত্বের ক্ষেত্রে 1/3 নারীর অংশগ্রহণ নিশ্চিত করা চায়। প্রয়োজন। এবং একই সঙ্গে কিন্তু তিনি হ্যাঁ। সংখ্যালঘু এবং প্রান্তিক জনগোষ্ঠীর, জাতিগত এবং ধর্মীয় সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর ভোটাধিকার, সেখানে তারা যাতে ভয় ভীতির শিকার না হয় সেই দিকেও যেন নজর দেয়। তাহলে এই যে বিষয়গুলো আপনি দেখলেন, নারীদের কথা বলা হচ্ছে, ধর্মীয় সংখ্যালঘুদের কথা বলা হচ্ছে, নৃগোষ্ঠীদের কথা বলা হচ্ছে, সবকিছু বিচার বিশ্লেষণ করে আপনাদের কাছে এই আলোচনার পয়েন্টগুলো কেমন মনে হচ্ছে? প্রত্যাশা কতটা পূরণ হতে পারে? ধন্যবাদ আপনাকে। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সহ আলোচক যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে যারা দেখছেন তাদেরকেও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। জি। আপনি বলেছেন নির্বাচন নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে, সেই আলোচনা নিশ্চয়ই তারা কল্যাণের জন্য সে আলোচনা করেছেন, কিন্তু আমরা খুব বেশি আশাবাদী হতে পারছি না এই জন্য যে এরকম আলোচনা বহুবার হয়েছে, বারবার হয়ে আসছে, কিন্তু আমরা পরিস্থিতির কোনো পরিবর্তন দেখছি না। আমরা যদি পরিস্থিতির পরিবর্তন দেশের মানুষ যখন দেখতে পাবে তখনই আমরা আশাবাদী হব এবং তখনই আমরা নিশ্চিত হব যে হ্যাঁ আসলে আমরা কিছু করতে পেরেছি। এই গণ অভ্যুত্থান, গণ আন্দোলনের পরেও আমার কাছে কেন যেন মনে হচ্ছে সেই আমরা আগের কাঠামোতেই ফেরত যাচ্ছি এবং আগের কাঠামোতেই ফেরত যাওয়ার জন্য করছেন। এখানে সোহরাব ভাই একটা চমৎকার কথা বলেছেন যে এই অল্প সময়ের মধ্যে পিয়ারে যাওয়া সম্ভব না, এটা বোধহয় আলোচনায় এসছে কিনা আমি জানি না। হ্যাঁ, এটা আলোচনায় এসেছে। আলোচনায় এসেছে। জি। যদি এটা আলোচনা, এটা যদি সংবিধানের দোহাই দেওয়া হয় তাহলে এক ধরনের প্রশ্ন, আরেকটা হলো সময় অবশ্যই সম্ভব। এই সময়ের মধ্যে, ফেব্রুয়ারির মধ্যে পিয়ারে যাওয়ার ব্যাপারে কোনো বাধা আমরা দেখি না এবং আরো স্বল্প সময়েও সম্ভব। ডিসেম্বরের মধ্যেও যদি নির্বাচনের সিদ্ধান্ত হয় তাহলেও পিয়ারে যাওয়া সম্ভব। পিয়ার তো আর কিছু না, এখানে তো কোনো মেশিন কিনতে হবে না, মেশিনের জন্য বিদেশে গিয়ে ট্রেনিং দিতে হবে না। মানুষ মার্কায় ভোট দেয়, এখনো মার্কায় ভোট দিবে, পরিষ্কার। এটা জিনিসটা অস্পষ্ট, তার কিছুই নাই এখানে। আমি শেষ করি জি। তারপর এখন সংবিধানের প্রশ্ন যদি আসে, সংবিধানের বাইরে অনেক কিছু হচ্ছে। সংবিধানের বাইরে নির্বাচনটা যে এই মুহূর্তে হচ্ছে সেটা কি সংবিধান অনুযায়ী হচ্ছে? সেটাও তো সংবিধানের বাইরে যাচ্ছে। আমরা তো একটা উদ্ভূত পরিস্থিতিতে এই অবস্থায় এসেছি। আমরা যে উদ্ভূত পরিস্থিতিতে এই অবস্থায় এসেছি, আমরা বিগত সময়গুলো নির্বাচনে এফপিটিপি পদ্ধতিতে হওয়ার কারণে আমরা যে রাজনৈতিক সরকারগুলোকে ফেসিবাদী চরিত্রে রূপায়িত হতে দেখেছি, সেই জায়গা থেকে উত্তরণের জন্য আমরা যদি রাজনৈতিকগুলি একমত হয়, যদি বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপি যদি এটাকে মানে বিবেচনায় নেয় এবং আওয়ামী লীগের পরিণতি যেন বিএনপিরও না হয়, সেই জন্য যেন বিএনপি যদি সেটাকে নিজেদের কনসিডারেশনে নেয়, তাহলে আমার মনে হয় যে এখানে সংবিধান সম্মত কিভাবে করা যায় এর জন্য অনেক বড় বড় আইনবিদ উপস্থিত রয়েছেন, তারা বলছেন যে এটা সংবিধান সম্মতভাবে করা সম্ভব। একদম, আপনি বক্তব্যটা শেষ করছেন। আমি আজিজুল ভাই হেলাল আপনার কাছে আসবো, তবে তার আগে জনাব সোহরাব হাসান ছোট করে একটু বলবেন। মানে হাতে 4 মাস সময় আছে, সেপ্টেম্বরে আজকে 28 তারিখ, 29 তারিখ পড়ে গেল। না, যেটি ভাই বললেন যে জাতীয় ঐকমত্য, মানে সবাই একমত হলে যে কোনো কিছুই করা যায়। 5 আগস্টে যে সরকার গঠন করা হয়েছিল সেটা কি বলে ঐকমত্যের ভিত্তিতে। রাজনৈতিক দলগুলো চেয়েছিল যে সক্রিয় রাজনৈতিক দল যারা আন্দোলনে অংশ নিয়েছিল, সরকার গঠিত হয়েছে এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের একটি পরামর্শ নেওয়া হয়েছে। এবারে প্রথমত হচ্ছে যে রাজনৈতিক দলগুলো একমত কিনা। নিম্নকক্ষে পিয়ার পদ্ধতি বা আনুপাতিক হারে ভোটের বিরুদ্ধেই বোধহয় বেশিরভাগ দল, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন এবং দু একটি বাম দল, বাম গণতান্ত্রিক দল, তারা তাদের বাইরে। এখন যদি আপনি সংখ্যার কথা বলেন, বিএনপি, আমি বড় ছোটোর কথা বলছি না, বিএনপি একটি দল, তার সহযোগী আছে 12টি, তার 12 দলীয় জোট আছে, গণতন্ত্র মঞ্চ আছে। এদের মধ্যে আগে যারা পিয়ার নিয়ে উচ্চবাচ্য করতেন তারাও কিন্তু এখন আগামী নির্বাচনে পিয়ার সম্ভব নয় বলে তারা জানিয়েছেন। এখন আমি মনে করি যে সব কিছু রাজনৈতিক নেতৃত্বের
উপর নির্ভর করবে। তারা একমত হলে পিয়ারও হতে পারে, যে কোনো কিছুই হতে পারে, আবার একমত না হলে নির্বাচন হবে না। আচ্ছা। আপনি আপনি যদি কেউ বলেন যে পিয়ার পদ্ধতি না হলে আমি নির্বাচন করব না, বলার স্বাধীনতা আছে। আবার জামাত ইসলামের একজন কেন্দ্রীয় নেতা তিনি একটি আলোচনা সভায় বলেছেন পিয়ার হচ্ছে আমাদের রাজনৈতিক এজেন্ডা, রাজনৈতিক দাবি, আর এর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের কোনো মানে কমিশনের যে টানাপোড়েন তার সম্পর্ক নাই। এক্ষেত্রে পিয়ার নিয়েও কিন্তু এক ধরনের কেউ চাচ্ছেন পিয়ারই হতে হবে, আবার কেউ চাচ্ছেন পিয়ার হলে ভালো, পিয়ার না হলে যে নির্বাচন করব না তা নয়। এনসিপি জাতীয় নাগরিক পার্টি তারা বলেছে যে নিম্নকক্ষে না, তারা বলছে যে নিম্নকক্ষে পিয়ার আমরা চাই না, উচ্চ কক্ষে পিয়ার চাই। এখন রাজনৈতিক দলগুলো দেখুন 3 মাস 3.5 মাসের বেশি সময় ধরে ধারাবাহিক আলোচনা করেছেন, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। এটি নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে নির্বাচন নিয়ে একটা সংশয় আছে। এই বিতর্ক যদি আরো বাড়তে থাকে সংশয়টা বাড়বে। একদম। আমি এই জায়গায় একটু আজিজুল বাড়ি হেলাল আপনাকে যুক্ত করতে চাই। প্রথম কথা হচ্ছে আপনি অন্তত এই পিআর ইস্যু নিয়ে নির্বাচনে কোনো সংশয় দেখছেন কিনা? পাশাপাশি কয়েকটা বিষয় তো উঠে এসেছে, নারীদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়টা উঠে এসেছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং সংখ্যালঘু সম্প্রদায় যারা আছে তাদেরকে অংশগ্রহণের কথা বলা হচ্ছে। সবচেয়ে বড় কথা, আমার পাশে জনাব সোহরাব হাসান তিনিও সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি স্পষ্ট করে বলেছেন একটা সক্ষমতা, একটা সাহস অর্জন করতে হবে নির্বাচন কমিশনকে, যেন তাদের উপরে সরকার কোনো খবরদারি করতে না পারে। আপনি কতটা আশাবাদী? জি, আপনাকে ধন্যবাদ। আমি এতক্ষণ যে আলোচনা শুনলাম, আমরা অনেক পুরনো কথা এখন নতুন করে তুলছি, যেগুলো নিষ্পত্তি পথে, ঐক্যমত কমিশনের কাছে নিষ্পত্তির পথে। আপনি হয়তো বলতে পারেন যে আলোচনার টেবিল ছেড়ে কেন ইসলামিক 3টি দল রাজপথে গেল, তাহলে নিষ্পত্তির পথে কিভাবে? তারপরেও বলছি যে আমরা এখন হেডিং টুয়ার্ডস দ্য ডেমোক্রেসি অ্যান্ড টু হোল্ড এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। সুতরাং আমাদের আলোচনাটা হবে কিভাবে একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য, স্বচ্ছ, অবাধ নির্বাচন হতে পারে। এখন আজকে আপনারা সবাই বলছেন যে নির্বাচন কমিশনকে সাহস বা যোগ্যতা অর্জন করতে হবে। আমি সুরাব্বার সাথে এখানে একটু দ্বিমত করি যে নির্বাচন কমিশনের হাতে তো কোনো ওয়ার্কফোর্স নেই। নির্বাচন কমিশন কতজন লোকের সমন্বয়, তাদের কাছে কিছু আইন আছে, কিছু লিগাল মানে ফ্রেমওয়ার্ক তাদের কিছু আছে, কিন্তু দে হ্যাভ নো ওয়ার্কফোর্স, কোনো লোকবল নেই। আপনি নির্বাচন কমিশন দিয়ে ফেয়ার নির্বাচন আশা করতে পারেন না। আপনাকে এখানে দেখতে হবে নির্বাচনটা করে কারা। নির্বাচনটা করে ব্যুরোক্রেসি, নির্বাচনটা করে ল এনফোর্সিং এজেন্সিস এবং পলিটিক্যাল পার্টিজের যে কর্মীগুলো আছে সেই কর্মীরা করে, এবং তার সাথে জনগণ থাকে। এই যে চতুর্মুখী যে সমন্বয়, বিশেষ করে আপনার ব্যুরোক্রেসিকে চূড়ান্ত নিউট্রালিটি দেখাতে হবে, কারণ এইটা একটা নিউট্রাল সরকার। আপনার ল এনফোর্সিং এজেন্সিকে চূড়ান্ত নিরপেক্ষতা দেখাতে হবে। এইসব বিষয়ে আমাদের আলোচনা করতে এবং রাজনৈতিক কর্মীদেরকেও সংযম অবলম্বন করে যাতে একটা কম্পিটিটিভ নির্বাচন হয়। কারণ আমরা এতদিন যে ভোটটা দিতে পারিনি, সৌরভ ভাই যেটা বললেন, আমরা যে ভোটটা দিতে পারিনি, সেই ভোটটা যেন আমরা আমাদের পছন্দের প্রার্থীকে দিতে পারি। এই জন্য বলা হচ্ছে যে নারীরা, শিশুরা যারা যেভাবে আসলে তাদের জায়গা থেকে দেখছে, মানে প্রথমবার যারা ভোট দিচ্ছেন তারাও যেন ঠিক মতো ভোটটা দিয়ে ফিরে যেতে পারেন, সে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার কথা বলা হচ্ছে। শুধু এই যে ভালনারেবল যে জনগোষ্ঠী বলছেন যে নারী বা শিশু বা আপনার অন্য আদিবাসী, শুধু তারা কেন, সাধারণ জনগণ ভোট দিতে পারে। শুধু এই যে আপনি একটা কয়েকটা গোষ্ঠীকে লক্ষ্য করে বলছেন তারা যেন করতে পারে, মনে হচ্ছে যে তারা সবসময় অবহেলিত, নির্যাতিত। আমাদের দেশে তো গত 3টা ভোটে কেউই ভোট দিতে পারেনি। সুতরাং আমি মনে করি যে টোটাল জনগণ যেন এবার একটা যে পরিবর্তন এসেছে, যে মানুষ তার নিজের ভোট নিজে দিয়ে পছন্দ নেতাকে, এই জন্য অল ওয়ার্কস অফ পিপুল, সমগ্র জনগণ যেন অংশগ্রহণ করতে পারে। সেজন্য বলছি নির্বাচন কমিশন একা সেটা পারবেন না। ল এনফোর্সিং এজেন্সিস, ব্যুরোক্রেসি এবং জনগণ, বিশেষ করে পলিটিক্যাল কর্মীরা যদি সেই আত্মবিশ্বাস নিয়ে যে আমরা একটা প্রতিযোগিতামূলক নির্বাচন করব, কারণ আমাদের পেছনে রয়েছে একটা বাজে ইতিহাস, মাফিয়া শক্তি বসে রয়েছে এই নির্বাচনকে আপনার মেলাইন করবার জন্য, এই নির্বাচনকে ড্যামেজ করবার জন্য। সুতরাং আমাদের কথাবার্তাগুলো সেইভাবে হবে যে আগামী নির্বাচনটা কিভাবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল করা যায়। ক্রেডিবিলিটি সবচেয়ে বড় কোশ্চেন এই নির্বাচনের জন্য, এটা যেন আমরা ঠিক রাখতে পারি। একদম। আমি একটা বিরতিতে যাব এবং বিরতিতে এসে আমি জানার চেষ্টা করব লোকবল বাড়ানোর কথা যেটা বলা হচ্ছে, ওয়ার্কফোর্স বাড়ানোর কথা বলা হচ্ছে,
কিভাবে সেটা বাড়ানো যায়, সেটা বাড়াতে গেলে নতুন কোনো বিতর্কের জন্ম হবে কিনা, বিতর্ক ছাড়া কিভাবে করা যায়, সেটা নিয়ে তিনজনের কাছে জানার চেষ্টা করব ছোট্ট একটা বিরতি পর ফিরে এসে। আমরা আবারও আলাপে ফিরতে চাই। ইফতেখার তারিক, আপনার কাছে খুব সংক্ষেপে একটু জানবো, কারণ এরপর আরও কয়েকটা বিষয় আছে, সেগুলো একটু আলাপ করতে চাই। যেটা একটু বলবেন জনাব ইফতেখার তারিক, আপনি শুরুতে বলছিলেন আজকের এই আলোচনার উপরে যেটা সিইসির সাথে হলো খুব একটা আস্থা রাখতে পারছেন না, কারণ অতীতের অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিল না। দুটো বিষয় আসলে বলা হচ্ছে, বড় আকারে এসছে, কালো টাকা এবং পেশি শক্তির যে ব্যবহারটা নির্বাচনে ঘটে থাকে, এবারও সেই আশাবাদ ছিল যে এটা বন্ধ হবে, এটা থাকবে না। কিন্তু মুশকিল হচ্ছে জবাবদিহিতার জায়গাটা আসলে কিভাবে তৈরি হবে, সেই জায়গাটা নিয়ে আপনাদের কোনো মতামত আছে? কমিশন কিভাবে কাজ করছে না করছে সেটা জানানোর ক্ষেত্রে। প্রথম কথা হচ্ছে যে দুটি বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে সুশীল সমাজের পক্ষ থেকে, আমরা তো সেই দুটো বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করছি যে এফপিটিপি পদ্ধতিতে আপনি কোনো ক্রমেই পেশি শক্তি এবং কালো টাকার প্রভাব বন্ধ করতে পারবেন না। একজন এমপি প্রার্থী, পদপ্রার্থী, সে শত শত কোটি টাকা, হাজার কোটি টাকা ব্যয় করবে তার এমপি পদের জন্য, এবং সেই 1000 কোটি টাকা বিনিয়োগ করার পর 1000 কোটি টাকা বিনিয়োগ করার পর নির্বাচনে বিজয়ী হয়ে সে কমপক্ষে 2000 কোটি টাকা তার পকেটে ঢুকাবে। জনগণ এভাবে বঞ্চিত হতেই থাকবে। অস্ত্রের মাধ্যমে দুর্বলকে জিম্মি করে সবল রাজে ব্যালট বাক্স পূর্ণ করে, এটা তো আমাদের চোখের সামনে দেখা। যখন আপনি একটা এলাকায় আপনি একটা রিং তৈরি করে, আমরা ওই যে গ্রিসের যে দেখেছিলাম যে সিংহের সাথে লড়াই করতে পাঠিয়ে দিলেন একটা মানুষকে, তখন সিংহ যেভাবে খুবলে মানুষকে খেয়ে ফেলতো, ঠিক এইরকম এই নির্বাচন, এফপিটিপি পদ্ধতির নির্বাচন মানে হচ্ছে একটা নির্বাচনী আসনের রিঙে আপনি সিংহ এবং বাঘের সামনে আপনি একজন মানুষকে ছেড়ে দেওয়া হয়, তখন সেই মানুষ অসহায় হয়ে ওই সিংহ এবং বাঘের এবার সেই জিনিসটা পুনরাবৃত্তি হবে না এমন কোন আশাবাদ কি পাচ্ছেন এখন পর্যন্ত? যে এখন পর্যন্ত দেখা তো দূরের কথা, এখনো পর্যন্ত যা দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকায় তাতে তো মানে রক্ত হিম হয়ে যাওয়ার মতো অবস্থা। এখন সরকার আছে, কোন দলীয় সরকার উপস্থিত নাই, কিন্তু আপনি প্রতিদিন এমন ভিডিও, আপনি কমপক্ষে 100-200 ভিডিও দেখতে পাবেন। তুলে ধরেছিলেন ঐকমত্য কমিশন, অবশ্যই এই বিষয়গুলি আমরা বারবার তুলে ধরেছি। ঐকমত্য কমিশনে বলা হয়েছে আপনারা অন্তত নিম্নকক্ষে নির্বাচনের বিষয়টি, পিয়ার পদ্ধতি নির্বাচনের বিষয়টি এজেন্ডাভুক্ত করুন, কারণ আমরা কালো টাকা এবং পেশি শক্তির হাত থেকে দেশের মানুষকে মুক্ত পেতে চাই, আমরা মুক্ত হতে চাই। অতএব এখন যে অবস্থায় আছে, আমার মনে হয় সকল রাজনৈতিক দলগুলির এখানে সহনশীলতা এবং একটু উদার মনোবৃত্তি দরকার, না হয় আমরা এই দেশ মুক্তি পাবো না। এখানে অনেকেই বলেন, একটা লাইন শুধু বলবো, পিয়ার পদ্ধতিতে অনেকে বলেন, না জেনে বলেন যে পিয়ার পদ্ধতি হলে নাকি এমপি বেচাকেনা হবে। উনি আসলে পিয়ার পদ্ধতি অনেকে জানে না। আচ্ছা, আমরা পিয়ার পদ্ধতি নিয়ে না হয় আলোচনা আরেকদিন করব, একটু বড় আকারে করব। আমরা অনেকগুলো বিষয় তো বাকি আছে। জনাব আজিজুল বারী হেলাল, ছোট করে একটু বলবেন, নির্বাচনে যে ওয়ার্কফোর্স, যে লোকবল বাড়ানোর কথা আপনি বলছিলেন, এটা নতুন করে বিতর্কের জন্ম দিতে পারে কিনা? কারণ কারা কিভাবে যুক্ত হচ্ছেন সেটা নিয়ে তো স্বচ্ছতার একটা বিষয় থাকে। এটা নতুন কোনো এক্সপেরিমেন্ট চালাতে গেলে অবশ্যই আপনার এখানে সমস্যা হবে, এইটা আমি এক লাইনে বলছি। কিন্তু আমি একটু যে ইফতেখার তারিখকে বলতে চাই যে দেখো, ফার্স্ট পাস দি পোস্ট, এর ফলে যে কালো টাকা পেশি শক্তির ব্যবহার হবে, একইভাবে পিআর পদ্ধতিও তাই হবে। এটা নিয়ে আপনি ব্যাখ্যা করে দেখা একই জিনিস। কিন্তু এখন আপনি যেটা বলছেন যে নির্বাচন কমিশনের ওয়ার্কফোর্স বাড়ানোর কথা, আমি বলতে ওদের ওয়ার্কফোর্স নেই, কিন্তু নির্বাচন কমিশনের আন্ডারে যদি আপনি প্রশাসনকে বা নির্বাচন করতে যে সমস্ত রাষ্ট্রের অঙ্গ প্রতিষ্ঠানের প্রয়োজন হয়, তাদেরকে যদি নির্বাচন কমিশনের আন্ডারে আপনার নির্বাচন আইনে আছে কি, নিশ্চয়ই আছে যে নির্বাচন কমিশন তখন আপনার প্রশাসন এবং ল এনফোর্সিং এজেন্সি এবং আরো যা যা আছে সেগুলো তারা ব্যবহার করবে। কিন্তু সেই ব্যবহার করার সক্ষমতা বা অভিজ্ঞতা এইসব নির্বাচন কমিশন গঠিত হয়েছে কতদিন, তারা কয়টা নির্বাচন করছে, আছে কিনা? এই জন্য আমি বলছি যে আপনার যে ব্যবস্থা আছে, এই ব্যবস্থায় আপনাকে প্রশাসনকে কাজে লাগাতে হবে, যেন প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে কাজ করে, পুলিশ প্রশাসন কাজ করে, এবং রাজনৈতিক নেতৃবৃন্দ ইফতেখার যেটা বলেছে যে সংযম দেখাতে হবে, আমিও আগে বলেছি সংযম দেখাতে হবে। সুতরাং আমি ওয়ার্কফোর্স আপনি দিলেই যে নির্বাচন কমিশন ফাংশন হবে তা না, আমাদের যে ওয়ার্কফোর্সটা আছে নির্বাচনে, তারা যেন নির্বাচন কমিশনের অধীনে আইন মেনে চলে। নির্বাচন কমিশনকে সেই শক্তি দিতে হবে যে সরকারের কথায় পুলিশ তখন কাজ করবে না, নির্বাচন কমিশনের কথায় পুলিশটা কাজ করবে, সরকারের কথায় তখন প্রশাসন কাজ করবে না, নির্বাচন কমিশনের কথায় কাজ করবে। এইভাবে এটা করতে হবে।
এইটাই নতুন কোন এক্সপেরিমেন্ট একদম চালাতে গেলেই আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই বিষয়টাতে আপনি আপনার বক্তব্য স্পষ্ট করেছেন। জনাব সোহরাব হাসান, আপনি বলছিলেন যে আপনি কিছু বলতে চান পিয়ার নিয়ে, 1 মিনিটের মধ্যে বলবেন, তাহলে আমরা পরে 1 মিনিটেরও কম সময় নিচ্ছি। পিয়ার পদ্ধতি ধরুন আমরা নীতিগতভাবে মেনে নিলাম, তাহলে নারীর যে আমাদের জনসংখ্যার যে নারী 51% প্রায়, তাহলে তো মোট 300 আসনের 150 আসনের বেশি নারীকে পিয়ার পদ্ধতি দিতে হয়। বাংলাদেশের সংখ্যালঘু, ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুর সংখ্যা 1.5 কোটির বেশি। তাহলে তাহলে তো সেই অনুপাতে তাদেরও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হয়। তা পিয়ার পদ্ধতি আমরা যেখানে আমাদের সুবিধা হবে সেটা মানব, আবার যেখানে আমাদের সুবিধা হবে না সেটা মানব না। আমি মনে করি গণতন্ত্র হচ্ছে একসঙ্গে চলা। আমরা একসঙ্গে চলতে অভ্যস্ত কিনা এবং রাজনৈতিক দলগুলো চলতে আগ্রহী কিনা, রাজনৈতিক দলগুলোর প্রশাসন, পুলিশ, র্যাব, বিজিবি, এমনকি সেনা সদস্যরাও, তারা সমর্থন করলেও সুষ্ঠু নির্বাচন হবে না যদি রাজনৈতিক দলগুলো সুষ্ঠু নির্বাচন না চায়। মানে কি বলে, কঠিন প্রশ্নটা হচ্ছে রাজনৈতিক দলের। এখন তো স্বৈরাচার নাই, ফ্যাসিবাদ নাই, এখন তো গণতন্ত্র, তার মানে অভ্যুত্থানের জয়ী রাজনৈতিক দলগুলোর মধ্যে এই যে প্রতিদিনই শেষে যে কথাটা বললেন যে গণতন্ত্র মানে একসাথে চলা, এবং সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো কতটা আগ্রহী সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রমাণ করবে, শুধু মুখে বললে হবে না, তার উপরে নির্ভর করবে আগামী নির্বাচন। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষায় সেরা নির্বাচন হবে না বিতর্কিত নির্বাচন হবে, সেটাই দেখার বিষয়। অনেক ধন্যবাদ। আমরা আরও একটা বিষয় নিয়ে কথা বলবো, এবং এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সাহিত্যকার তারিক, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, এবং অনেক ধন্যবাদ আপনাকে। এবং আমরা দেখতে পাচ্ছি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান যুক্ত হয়েছেন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। জনাব রাশেদ খান, একটা ছোট্ট খবর আপনাকে শোনাতে চাই, বোধ করি আপনি সেটা জেনেও গেছেন। তারপর একটু বলি, সাংবাদিকতা সুরক্ষা অধ্যাদেশ, এটা নিয়ে আসলে রাজনৈতিক দলগুলো চাইলে দ্রুত প্রণয়ন সম্ভব এমন কথা বলেছেন তথ্য উপদেষ্টা, এবং মূলত ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করবে এমন গুঞ্জন শোনার পর কর্মকর্তারা কাজের গতি কমিয়ে দিয়েছে এমন মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা। রোববার একটা সেমিনার হয়েছিল সিডাপে, এবং তিনি সেই সময় রাজনৈতিক দলগুলোর চাইলে সাংবাদিক সুরক্ষা অধ্যাদেশ প্রণয়ন করা সম্ভব, তবে এ নিয়ে নির্দেশ দেওয়ার পরও কাজ বেশি দূর এগোয়নি, এমন একটা কথা তিনি বলেছেন। মোটা দাগে তার বক্তব্য, অর্থাৎ তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্যের মূল যে লাইন সেটা ছিল 2 মাস ধরে অনিশ্চয়তার মধ্যে আছে, কখন নেমে যায়। আমি এটা নিয়ে একটু জনাব রাশেদ খান আপনার কাছে একটু আসতে চাই, এবং একই সঙ্গে আজিজুল বারী হেলাল, আপনি তো আছেনই আমাদের সঙ্গে, এবং সোহরাব হাসান আপনি চাইলেও প্রশ্ন করতে পারেন। একটা শুরুতে রাশেদ খান আপনার কাছে জানতে চাই, আসলেই আপনারা যারা রাজনীতি করেন, আপনাদের যে রাজনৈতিক দলগুলো আছে, তার জন্য তথ্য উপদেষ্টা মাহফুজ আলম কাজ করতে পাচ্ছেন না, এবং তিনি আসলে অনিশ্চয়তার মধ্যে আছেন যে কখন তিনি নেমে যান। পুরো বাস্তবতার জন্য আপনারা নিজেদের দায়ী মনে করেন কিনা, যদি আমি উপদেষ্টা মাহফুজ আলমের কথাটাকে কোট করি, কি বলবেন? ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। দেখেন, যে অনুষ্ঠানে উপদেষ্টা মাহফুজ আলম এই বক্তব্য রেখেছেন, আমি ওই একই অনুষ্ঠানে আমি নিজে ছিলাম এবং তার বক্তব্য আমি পুরোটা শুনেছি। তিনি শুধুমাত্র এই কথাই বলেননি, তিনি বলেছেন যে প্রশাসন মূলত বিএনপি এবং জামাত তারা ভাগ বাটোয়ারা করে নিয়েছে, এবং যেটা সমস্ত টেলিভিশন চ্যানেলে এবং গণমাধ্যমে এসেছে। এবং তিনি আরো অনেকগুলো বক্তব্য রেখেছেন যে তিনি যখন দায়িত্ব নেন নাহিদ ইসলামের পরে, এরপরে মূলত রমজান ছিল এবং আরো 1 মাস গেছে, মোট 2 মাস তিনি কাজ করতে পারেননি। অর্থাৎ আমি নিজে যখন বক্তব্য রাখি তখন আমি তাকে প্রশ্ন করেছিলাম যে এর আগে নাহিদ ইসলাম গণমাধ্যমের সংস্কার নিয়ে অনেক আলাপ তুলেছেন, কিন্তু তিনি আসলে সেই কমিটমেন্ট রক্ষা করতে পারেননি। এরপরে আপনি দায়িত্বে আসার পরে এখনো পর্যন্ত আমরা দেখছি যে সাংবাদিকদের যে সুরক্ষা করার জন্য যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার ছিল, গণমাধ্যমের সংস্কার, গণমাধ্যম থেকে ফ্যাসিবাদ বিতাড়িত করা, এই কাজগুলো আপনি করতে পারেননি। এর প্রেক্ষিতে তিনি পরবর্তীতে এই কথা বলেছেন। যখন তিনি আরো বললেন যে মূলত কোথায় ভিসি নিয়োগ হবে, ডিসি নিয়োগ হবে, এগুলো আসলে বিএনপি জামাতের যারা আছে তারা আসলে ভাগ করে নিয়েছে, তখন আমি কিন্তু তাকে একটি প্রশ্ন করেছিলাম, আপনি শুনেছেন কিনা জানি না, আমি তাকে প্রশ্ন করেছিলাম যে আপনি যেহেতু বলছেন যে আপনারা গণঅভ্যুত্থানের শক্তি, আপনারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, আপনারা ছাত্র উপদেষ্টা হিসেবে থাকা অবস্থায় বিএনপি এবং জামাত ভাগ করে নিল, জনগণের ভাগটা তো আসলে আপনাদের দেওয়া দরকার ছিল, সেই জনগণের ভাগটা কেন আপনারা নিতে পারলেন না? এই প্রশ্ন আমি তাকে করেছিলাম। তিনি বললেন, দেখেন আসলে আমরা চাইলে অনেক কিছু করতে পারি না,
আমাদের সেই ধরনের মানে জায়গাটা ছিল না। অর্থাৎ তিনি তার ব্যর্থতা মূলত বিএনপি এবং জামাতকে দিতে চাচ্ছেন, যে কারণে এই ধরনের মন্তব্য তিনি করেছেন। দেখেন, তিনি আজকে যে ধরনের মন্তব্য করেছেন, আমার কাছে মনে হচ্ছে যে আসলে তিনি এক ধরনের অসহায়ত্ব প্রকাশ করছেন, এবং তিনি যে আসলে পারেননি, এই যে পারেননি এই জায়গাটা এখন তিনি বিএনপি এবং জামাতের উপরে দায় চাপাচ্ছেন। কিন্তু এই জায়গায় থেকে মূলত এইভাবে আসলে দায় চাপানো যায় না। তিনি ব্যর্থ হয়েছেন বা তারই সরকার ব্যর্থ হয়েছেন। এখন এই ব্যর্থতার দায় কেন বিএনপি নেবে, কেন গণ অধিকার পরিষদ নেবে, কেন জামাত নেবে? তারপরেও তিনি শুধুমাত্র দুইটা দলের নাম উল্লেখ করেছেন। এই দুইটা দল আসলে এই বিষয়ে কি মন্তব্য করবে আমি জানি না, বাট আমি সেটা নিশ্চয়ই আজিজুল বাড়ি হেলালের কাছে শুনবো। তার আগে আপনার কাছে একটা ছোট করে জানতে চাই জনাব রাশেদ খান, কোটা আন্দোলনের শুরুটা আপনারা করেছিলেন, সেই সময় মোটামুটি ভাবে রাজপথে একাট্টা হয়েছিল অনেক শিক্ষার্থীরা। এরপরে আরেকটা সময় গেল এবং পরবর্তীতে মাহফুজ আলম, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম তারাও আবার কোটা আন্দোলন নিয়ে এলেন এবং মানুষজন তাদেরকে আকণ্ঠ সমর্থন দিয়েছেন, সবাই কাঁধে কাঁধ মিলে রাস্তায় নেমেছেন। এখন এই পর্যায়ে এসে কেন মাহফুজ আলমের মতন যারা আছেন তারা কেন এত অনিশ্চয়তায় ভুগবেন? জনসমর্থন আসলে কোথায় গেল সেক্ষেত্রে? দেখেন, তারা যেটি মনে করে যে তারা ডাক দিয়েছে আর মানুষ রাজপথে নেমে গিয়েছে, বিষয়টা আসলে এরকম না। আমরা দীর্ঘ 16 বছর ধরে কিন্তু আমরা লড়াই করেছি এবং একটি মাঠ কিন্তু আমরা তৈরি করেছিলাম। সর্বশেষ কোটা সংস্কার আন্দোলন, যে আন্দোলন আমরা 18 সালে আমরা সফল করি এবং আবারও 30% কোটা হাইকোর্টের রায়ের মাধ্যমে ফিরে আসে। এবং যখন হাসিনা আসলে গুলি চালিয়ে মানুষ হত্যা শুরু করে, তখন কিন্তু এদেশের সাধারণ মানুষ তারা কিন্তু রাজপথে নেমে যায় এবং বিশেষ করে রাজনৈতিক দলের পক্ষ থেকে এই আন্দোলনকে এক ধরনের হাসিনা বিরোধী আন্দোলনে তৈরি করা, সেটা নিয়েও কিন্তু আলোচনা হয়েছে। যেহেতু আমরা প্রায় 60টি দল একসাথে যুগপৎ আন্দোলন করেছি, আমি নিজে কিন্তু বিএনপি নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। বিএনপির জনাব আপনার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেন, স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, আমাদের সভাপতি নূর সহ আমরা কথা বলেছি তাদের সাথে যে এই আন্দোলনকে কিভাবে কাজে লাগানো যায়। অর্থাৎ এই আন্দোলন শুধুমাত্র এনসিপির এখন যারা দাবি করছে যে তাদের আন্দোলন না, এই আন্দোলন বিএনপির আন্দোলন, আমাদের আন্দোলন, একদম পরিষ্কার আপনার জায়গা থেকে একদম স্পষ্ট করেছেন। একটু সংক্ষেপে তাহলে। হ্যাঁ, এই আন্দোলনটা ছিল এদেশের 18 কোটি মানুষের আন্দোলন। এখন বিএনপি তার রাজনীতি করছে আন্দোলন শেষে, আমরা আমাদের রাজনীতি করছি, জামাত তার রাজনীতি করছে। যারা সাধারণ শিক্ষার্থী, সাধারণ মানুষ ছিল, তারা কিন্তু ক্লাসে ফিরে গেছে, কর্মস্থলে ফিরে গেছে। এনসিপি তারা কিছু শিক্ষার্থীকে, যারা বিএনপিতে বলেন, আমাদের সাথে বলেন বা জামাতের সাথে ছিল না, তাদেরকে তারা এখন সংগঠিত করেছে। এই সংখ্যাটা খুব বেশি না। এখন আপনি যদি বলেন যে এনসিপির সাথে এত মানুষ কেন নাই, বিএনপি কি এখন এনসিপি রাজনীতি করবে, আমরা কি এখন এনসিপি রাজনীতি করব? যে যারা রাজনীতি করছে, এনসিপি এখন নতুন ভাবে তাদের দল সংগঠনকে তৈরি করার চেষ্টা করছে। অনেক ধন্যবাদ রাশেদ খান আপনার মন্তব্যের জন্য। আমি একটু আজিজুল বাড়ি হেলাল আপনার মতামতটা নিতে চাই, কারণ শব্দটা প্রয়োগ করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের স্লোগান, এবং সেই স্লোগানে যেটা হতো যে বাসভবন থেকে নাকি মাহফুজ আলম শুনতে পেতেন, এবং পরবর্তীতে তিনি স্পেসিফিক্যালি বলে দিলেন, যেটা রাশেদ খান জানালেন, যে জামাত এবং বিএনপি তারা প্রশাসন দুই ভাগ করে নিয়েছে। মানে পুরো বিষয়টা নিয়ে আপনার মতামতটা জানতে চাই, কারণ যেহেতু রাজনৈতিক দল হিসেবে আপনাদের নামটা সবার আগে আসছে। জি, আমি প্রথমে একটু সৌরভ ভাই যে কথাটা বলেছেন আমি খুব গুরুত্বের সাথে শুনেছি, যে পলিটিক্যাল পার্টিস গুলো তাদের মধ্যে ঐক্যমত হতে হবে অন্তত সুষ্ঠু নির্বাচনের জন্য। এখন দেখেন, আমি মাহফুজ আলমের বিষয়টা বলছি, এখন দেখেন যে পলিটিক্যাল পার্টি যেগুলো আছে, যে ইসলামী আন্দোলন ইফতেখার তারিখ, এখনই তো সে মানে কনভিন্স না যে একটা সুষ্ঠু নির্বাচন হবে। এখন পলিটিক্যাল পার্টিস গুলো যদি নির্বাচনকে সুষ্ঠু করার বিষয় এখনই আপনার বলা শুরু করে যে নির্বাচন আগামীতে সুষ্ঠু হবে না, তার মানে তো আপনারা ঐক্যমতে আসতেন না। আমরা সবাই বলছি একটা সুষ্ঠু নির্বাচনের কথা। সৌরভ ভাই যেটা বললেন, যে সমস্ত পার্টিগুলো যদি সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যায়, এখন মাহফুজ আলম সরকারের থেকেও যদি বলে যে এই প্রশাসন জামাত এবং বিএনপি দ্বারা অধ্যুষিত, তাহলে তো সরকার থেকেও কি নির্বাচনটাকে আপনার আগের থেকে বিতর্কিত করার কোনো অভিপ্রায় রয়েছে? শুধু আর মাহফুজ আলমের এই বক্তব্য যে এখন আগামীকাল ডিলিট করে দিবে না তার স্ট্যাটাস থেকে, তারও কোনো অ্যাসুরেন্স নেই। কারণ কি, তিনি এরকম বহু কথা বলেছেন। এটা কিন্তু স্ট্যাটাস না ভাই, এটা ঠিক রাশেদ, সে বলছে একটা কথা, কিন্তু ওই বস্তুটা প্রত্যাহার করা হবে না। কেন তুমি যেটা বলছো সরকারের থেকে তিনি কি এই কথা বলতে পারেন? আর আমি এই বিএনপি নিয়েছে না জামাত নিয়েছে, আমি এই বিষয়ে
যেহেতু প্রাসঙ্গিক না এখন তা বলছি না, কিন্তু নির্বাচনকে কি এই কথার ফলে নির্বাচনটা কি বিতর্কিত হয়ে যাচ্ছে না অন্যান্য দলের কাছে কথাটা শুনলে? তাহলে আমি যেটা বলছি যে শুধু পলিটিক্যাল পার্টিগুলো যে আন্তরিকতা দেখাবে, সরকার কি এখানে কোনো আন্তরিকতা দেখাবে না আমাদের এই আগামী নির্বাচনটাকে ফ্রি এবং ফেয়ার করবার জন্য? এইরকম আপনার বিরোধপূর্ণ কথা বলে এবং স্ববিরোধ কথা এগুলো আপনি সরকার থেকে এটা তো বলতে পারেন না যে আপনার কি উচিত ছিল বিএনপি আর জামাত ভাগ করে দেবে? অবশ্যই পলিটিক্যাল পার্টি যেগুলো আছে তাদের নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় চাকরি টাকরি করতে পারে, সেই সব বিষয়ে অন্য একটা আলোচনা হতেই পারে। কিন্তু পলিটিক্যাল পার্টিস গুলো যেভাবে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনটা করবে, এখনই যদি বলা শুরু করে যে জামাত যদি বলা শুরু করে পিয়ার ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না, ইসলামী আন্দোলন বলা শুরু করে পিয়ার ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না, সরকার যদি বলা শুরু করে জামাত বিএনপি সব নিয়ে গেল, তাহলে আপনি আগের থেকে নির্বাচনকে বিতর্কিত করে দিচ্ছেন। এটা তো খুব ভালো লক্ষণ হচ্ছে না তো এটা। এই বিষয়টা একটু জনাব সোহরাব হাসান আপনার কাছে জানতে চাই, আপনিও প্রশ্ন করতে পারেন, তবে তার আগে আপনার কাছে আমার একটা ছোট বিষয় জানার আছে। মানে যেখানে প্রধান উপদেষ্টা আশাবাদ দিচ্ছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, খুব ভালো একটা নির্বাচন হবে, সিসি তাদের পক্ষ থেকে বলছে, আপনি আজকে দেখে এসেছেন সেই আশাবাদের কথা, সেই সময় সরকারের মধ্য থেকে যদি একজন উপদেষ্টা যদি বলেন যে তিনি আসলে অনিশ্চয়তায় ভুগছেন, কাজ করতে পারছেন না, মানে কি বলবেন আসলে? এখানে কিছুটা তো অসহায়ত্ব আছে, অর্থাৎ তিনি যা বলছেন তার আমলারা সে কথা শুনছে না। এবং এই ব্যর্থতার দায় শুধু কিন্তু তথ্য উপদেষ্টা নয়, পুরো সরকারের। যদি মনে করেন তথ্য উপদেষ্টা কাজ করতে পারছেন না, তাহলে অন্য কাউকে যিনি কাজ করতে পারেন তাকে দেয়া। এখন মূল বিতর্কটা হচ্ছে যে ছাত্র উপদেষ্টা প্রথমে 3 জন ছিলেন, পরে 2 জন, তাদের সরকারে যুক্ত হওয়া সঠিক ছিল না সঠিক ছিল না। এখানে 2 জন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতা আছেন, তারা নিশ্চয়ই তাদের কথাবার্তা বা তাদের দলের কথাবার্তাতে তারা মনে করেন যে এটা ঠিক হয়নি। কারণ তারা গেলে তারা একটা পক্ষ হয়ে গেল। এমনকি এনসিপির যে বর্তমান নেতৃত্ব, তার সঙ্গে এই 2 উপদেষ্টার সম্পর্ক কি সেটাও কিন্তু পরিষ্কার নয়। আর সুতরাং এক ধরনের আমি মনে করি এটা নিয়ে খোলামেলা আলোচনা হওয়া উচিত। এই ঢাকগুড়গুড় অথবা কেউ অসহায়ত্ব প্রকাশ করলেন, তার অসহায়ত্ব তো শেষ সমাধান না। এটাকে অসহায়ত্বকে আশাবাদের দিকে নিয়ে যাওয়াই কিন্তু সরকারের দায়িত্ব। এবং তথ্য উপদেষ্টা তার এই গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে যখন এই হতাশা ব্যক্ত করেছেন, তখন নির্বাচন নিয়েও তো একটা হতাশা দেখা দেবে মানুষের মধ্যে, যে সরকার যা বলছে শুনছে না। এবং এটা স্বীকার করতে হবে, যে কারণে আমি বারবার রাজনৈতিক দলগুলোর কথা বলছি যে এই সরকার দুর্বল সরকার। কারণ এই সরকার তো জনগণের ভোট নিয়ে আসেনি। এই সরকার একটা এখন পর্যন্ত নির্দিষ্ট সময় দেয়নি যে আমরা এর মধ্যে নির্বাচন দিয়ে চলে যাব। যদিও বলেছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। তাদের এই কথায়ও এক ধরনের সংশয় অনেকে প্রকাশ করছেন। সরকার এটা স্পষ্ট হওয়া উচিত। নেপালে যদি অভ্যুত্থানের 3 দিন পর নির্বাচনের তারিখ ঘোষণা করা যায়, বাংলাদেশে অভ্যুত্থানের 14 মাস পর কেন তারিখ ঘোষণা করা যাবে না? এটা নির্বাচন কমিশনের দায়িত্ব না প্রধান উপদেষ্টার দায়িত্ব? আমরা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ চাই, মানে জনগণ তারিখ চায়। এবং তাতে এই যে রাজনৈতিক নেতারা যে প্রতিদিনই অন্তত একটা বিতর্ক থেকে তো তারা বেরিয়ে আসতে পারবেন, একটা বিতর্ক থেকে বেরিয়ে। আর আমরা যখন এসব নিয়ে এই রাজনৈতিক বিতর্ক করছি, নির্বাচন কেমন হবে, বিভিন্ন কমিশনের রিপোর্ট কতটা বাস্তবায়ন হবে, তখন আপনি দেখছেন যে খাগড়াছড়িতে কি ঘটছে। হ্যাঁ, আমি খাগড়াছড়ি ইস্যুতে একেবারে এরপরে বিরতির পরে এসে যাব। আমার কাছে ঠিক এই মুহূর্তে রাশেদ খান এবং আজিজ বাড়ি হেলাল দুজনই আছেন। আপনি যদি চান জনাব সোহরাব হাসান, আপনি তাদের আপনার না প্রশ্ন না, ওনাদেরও যে প্রশ্ন আমারও একই প্রশ্ন। কথা হচ্ছে আমরা একটা সুষ্ঠু, অবাধ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই, যে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না, যে নির্বাচন বিগত 3টি নির্বাচনের কথা মনে করিয়ে দেবে না, যে নির্বাচনে প্রান্তিক জনগোষ্ঠী সহ প্রতিটি নাগরিক ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এটাও নিশ্চয়ই হেলাল ভাই এবং রাশেদ খানেরও একই দাবি, একই চাওয়া। তাহলে সমস্যাটা কোথায়?
আমরা তো দেখি না, রাজনৈতিক দলগুলো একসময় স্বৈরাচারী সরকার ছিল, গণতান্ত্রিক আন্দোলন ছিল, এখন তো গণতান্ত্রিক আন্দোলনের জয়ী রাজনৈতিক নেতৃত্ব, কেন এ ব্যাপারে ঐকমত্য নির্বাচনের আসতে পারবে প্রসঙ্গে না? যেহেতু আসলো এবং আপনি জনাব সোহরাব হাসান যেই অনুষ্ঠানে ছিলেন প্রতিনিধি হিসেবে সিইসির সঙ্গে কথা বলছিলেন, সেটা নিয়ে আমরা আলাপ করেছি, কিন্তু তখন রাশেদ খান ছিলেন না। যেহেতু রাশেদ খানকে পেয়ে গেলাম, আমি আসলে সেটা নিয়ে একটু কথা বলতে চাই। জনাব রাশেদ খান, আমরা বিরতির আগে যেটা নিয়ে আলাপটা শুরু করেছিলাম যে সিইসির সঙ্গে, নির্বাচন কমিশনের সঙ্গে আজকে সুশীল সমাজের প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকদের একটা বৈঠক হয়েছে। গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় সেখানে উঠে এসেছে। তার ভিতরে একটা বড় অংশ জুড়ে ছিল নিরাপত্তা, নারীদের অংশগ্রহণ, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অংশগ্রহণ, কিংবা যারা সংখ্যালঘু তাদের সংখ্যা বাড়ানো, পাশাপাশি কালো টাকা এবং পেশি শক্তি, প্রতিবন্ধীদের কথা বলা হয়েছে। হ্যাঁ, প্রতিবন্ধীদের কথাও বলা হচ্ছে। কালো টাকা এবং পেশি শক্তি দুটো নিয়ন্ত্রণ করার কথা বলা হচ্ছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সরকার যেন কমিশনের উপরে কোনো খবরদারি করতে না পারে। মানে আপনার কাছে এখন পর্যন্ত কমিশনে যা যা কর্মকাণ্ড দেখছেন এবং আজকের যে আলোচনা, সবকিছু মিলে কোনো আশাবাদ পাচ্ছেন কিনা? দেখেন, এই যে নির্বাচনের আগে যে সংলাপটা আসলে নির্বাচন কমিশন শুরু করেছে, আমরা এটাকে সাধুবাদ জানাই। আজকে নাগরিক সমাজের যারা প্রতিনিধি তাদেরকে নিয়ে বসেছেন, আশা করি যারা নিবন্ধিত দল রয়েছে তাদের নিয়ে বসবেন, আর অন্যান্য স্টেক হোল্ডার তাদের নিয়েও তারা বসবেন। তবে আমার প্রশ্ন হলো, এই যে কালো টাকার কথা বলা হচ্ছে, এখন কালো টাকা মানে কি শুধুমাত্র ভোটের আগের দিন বাড়ি বাড়ি গিয়ে 500 টাকা বা 1000 টাকার নোট ধরিয়ে দেওয়া, নাকি এর আগে আমরা দেখি বিভিন্ন প্রার্থীরা তারা কিন্তু ওয়েলফেয়ার মেকানিজমের নামে আমরা দেখি যে আপনার কুরবানির ঈদের আগে বা কুরবানির ঈদের সময় তারা বাড়ি বাড়ি মাংস পৌঁছে দেয়। এমনকি আমরা দেখি আগামী রমজানের নির্বাচনে ঈদ পাওয়া যাবে না, সময় ঈদ পাওয়া যাবে না আগামী নির্বাচনের আগে। জি, আচ্ছা, এর থেকে একটা আমি শেষ মুক্তি করি। পাওয়া যাবে। তো এছাড়া আমি দেখেছি যে রমজানের সময় বা আপনার রমজানের ঈদের আগে এই যে ঈদ সামগ্রী দেওয়া হয়, এই দুইটা ব্যাপার আছে। এছাড়া বিভিন্ন সময় ত্রাণ দেওয়া হয়। এছাড়া এরকম অর্থনৈতিক বিভিন্ন মেকানিজম হাতে নেওয়া হয়, যারা আপনার গরিব মানুষ তাদের জন্য আপনার ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থা করা। তারা বলে যে আসলে এগুলো মূলত, বা এই যে এখন আপনার পূজা চলছে, দেখেন এখন প্রত্যেকটা দলের যাদের সামর্থ্য আছে প্রার্থীরা, তারা কিন্তু মন্দিরে 5 থেকে 10,000 টাকা করে দিচ্ছে। আর আমি রাশেদ খান, আমি ছাত্র রাজনীতি করেছি, আমার পক্ষে তো এই মন্দিরে হেলাল ভাই জানে, তার সাথে আমার এই বিষয়ে আলোচনা হয়েছে। প্রত্যেকটা মন্দিরে 10,000 টাকা করে হেলাল ভাই কিভাবে দিবে, রাশেদ খান কিভাবে দিবে? এখন একজন প্রার্থী দিচ্ছে, আমি বা হেলাল ভাই দিতে পারছি না, তো সেক্ষেত্রে তো সে অটোমেটিক্যালি এই যে এই অর্থনৈতিক মেকানিজমের মাধ্যমে এগিয়ে থাকছে। শুধুমাত্র এরকম না, আরো দেখেন গ্রামগঞ্জে কিন্তু বিয়ে হয়, গরিব মানুষের মেয়ের বিয়ে হয় বা ছেলের বিয়ে হয়, এরকম বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সেখানে অর্থ দেওয়া লাগে। অর্থাৎ কালো টাকা কি শুধুমাত্র সেইটা, নাকি এই যে মানুষ, আমরা বলছি যে কল্যাণ রাষ্ট্রের কথা, যেখানে রাষ্ট্রের পক্ষ থেকে জনগণের কল্যাণ করা হবে, সেখানে পলিটিক্যাল পার্টিগুলো যখন আসলে এই কল্যাণের দায়িত্বটা নেয়, তখন কোনোভাবে আসলে এই কালো টাকার রাজনীতি বন্ধ করা আসলে যায় না। দেখেন আমাদের এটা খুব ভালো একটা পয়েন্ট বলেছেন। সাধারণ মানুষও তো তাদের দিক থেকেও বলবে যে আসলে রাজনৈতিক দলগুলো নিজেদের আকৃষ্ট করার জন্য কিছু জনকল্যাণমূলক খাতে যদি কালো টাকা ব্যয় করেন, ক্ষতি কি? তো যাই হোক, আমি একটু কথা বলার চেষ্টা করি। আমি আরেকটু শেষ করি। দেখেন, খুব সংক্ষেপে। আমার নিজ জেলা ঝিনাইদহ সদরে, তো সেখানে আওয়ামী লীগের জেলা সহসভাপতি তিনি যেটি করতেন, তিনি আপনার এইভাবে রমজানের সময়, এছাড়া কোরবানির ঈদের সময় তিনি আসলে ওই 50,000 পরিবারকে এইভাবে গরুর মাংস দিতেন বা ঈদ সামগ্রী দিতেন। এবং দেখেন, আমার এলাকার রাস্তাঘাট বলেন, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, সেদিকে তার কোনো মনোযোগ ছিল না। তার একমাত্র মনোযোগ এই যে ভোট, এবং এই ভোটের জন্য কালো টাকা তিনি এইভাবে ব্যবহার করতেন। তো এইটা তো শুধুমাত্র ঝিনাইদহ সদরের 2 আসনের চিত্র না, এই চিত্র সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিল। আওয়ামী লীগ না, এখন আমরা দেখছি যে আরো বিভিন্ন দলের প্রার্থীরা একই ধরনের এই ওয়েলফেয়ার মেকানিজমের নামে তারা কিন্তু কাজ করছে। এবং দলগুলোকে আসলে রাষ্ট্রীয় ক্ষমতায় কি এইভাবে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবে? আমি আসলে অনেকগুলো পয়েন্ট একদম স্পষ্ট করে জানতে পেরেছি জনাব রাশেদ খান। আপনি যদি শেষ করে থাকেন, তাহলে আমি জনাব আজিজুল বারী হেলাল আপনার কাছে একটু আসতে চাই। সেটা হচ্ছে, রাশেদ খান আপনি শেষ করেছেন তো নাকি? না, আমার শেষ করতে হবে। আমি সেটাই বলছি যে দলগুলো যদি এরকম আসলে এই অর্থনৈতিক প্রতিযোগিতায় লিপ্ত হয়, অর্থাৎ নাম দেওয়া হচ্ছে ভালো কাজ, কিন্তু টাকা তো কই থেকে আসছে? মানে এটা আসলে লেভেল প্লেইং ফিল্ডটা নষ্ট করছে, তাই তো? না, অবশ্যই নষ্ট হচ্ছে, লেভেল প্লেইং ফিল্ডটা নষ্ট হচ্ছে। আমরা যেখানে আন্দোলন সংগ্রাম করেছি, দেখেন ডাকসু নির্বাচন আপনি দেখেন,
আপনি জাকসু নির্বাচনে পেছনে যাবো না, আর পেছনে যাবো না। জনাব রাশেদ খান, অনেকগুলো পয়েন্ট আমি পেয়ে গেছি। আমি একটু আজিজুল বাড়ি হেলাল আপনার কিছু একটু আসি। আপনি শুনেছেন স্পষ্ট করে রাশেদ খানের কথাগুলো। ওয়েলফেয়ার ম্যানেজমেন্ট একটা শব্দ আমরা শুনলাম। মানে বিষয়টা আসলে আপনার মনে হয় কিনা সব রাজনৈতিক দলের যে আর্থিক পরিস্থিতি এক না, কারোর বেশি কারোর কম, কিন্তু এইভাবে আসলে জনকল্যাণমূলক কাজের কথা বলে আকৃষ্ট করার সুযোগ কতখানি আর কি? আমি রাশেদকে ধন্যবাদ জানাচ্ছি যে বিষয়টা সে উত্থাপন করেছে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে রাজনীতিতে আপনার যে ওয়েলফেয়ার, পিপলস ওয়েলফেয়ার যে যে ধারণা, এটা কিন্তু রাষ্ট্রকে ফাংশন করে না। এটা একটা একাডেমিক কোশ্চেন, রাষ্ট্রকে ফাংশন করে না। দেখুন, যে এলাকায় স্বাস্থ্যের সমস্যা আছে, যে এলাকায় শিক্ষার সমস্যা আছে, সেটা রাষ্ট্র সম্পন্ন করার কথা। রাষ্ট্র সম্পন্ন করার আগেই ওই এলাকার লোকজন আপনার এনজিওর মাধ্যমে বা বা কোনো পলিটিক্যাল পার্টির মাধ্যমে যদি এটা করে দেয়, তাহলে কিন্তু রাষ্ট্র সেখান থেকে যে টাকাটা আয় করে, অর্থাৎ ব্যয় করার কথা ছিল, সেটা রাষ্ট্রের কাছে গচ্ছিত থাকে। এই টাকা রাষ্ট্র তখন এটাকে করাপশনের মাধ্যমে নিজে নিয়ে নেই, অথবা রাষ্ট্র তার ক্ষমতায় বসিয়ে রাখবার জন্য সরকার ব্যবহার করে, অথবা রাষ্ট্র তখন যুদ্ধের দিকে ধাবিত হয়। এটা একটা পলিটিক্যাল থিওরি। সুতরাং এই কল্যাণমূলক রাজনীতিতে এই যে দান খয়রাত, অর্থনীতির ভাষায় এটাকে বলা হয় দান খয়রাতের অর্থনীতি। মানে দান খয়রাত করে মানুষকে আপনি উজ্জীবিত রাখছেন, তখন রাষ্ট্র ইনঅ্যাক্টিভ হয়ে যায়। এটা একটা রাষ্ট্র ফাংশন করে না। সুতরাং এইসব বিষয়কে আরো আলোচনা করে এর বিষয়ে একটা এমবার্গো আনা যায়, যে পলিটিক্যাল পার্টিস গুলো বা কোনো সংস্থাগুলো, এনজিও গুলো যেভাবে কাজ করে জনগণের কল্যাণে, পলিটিক্যাল পার্টিগুলো কি সেভাবে কাজ করতে পারবে কি পারবে না? কারণ রাষ্ট্রকে আপনি ফাংশন হতে দিচ্ছেন না। এটা অনেক বড় কোশ্চেন, অনেক একাডেমিক আলোচনা। রাশেদকে ধন্যবাদ জানাচ্ছি, সুন্দর একটা প্রশ্ন তুলেছে। আমি রাশেদের সাথে একমত। এখানে আমার আরেকটু বক্তব্য আছে। সুরভ ভাই একটা কথা বলেছেন যে ইনক্লুসিভ পলিটিক্স, মানে যে আগামী যে নির্বাচনটা হবে সেটা অন্তর্ভুক্তিমূলক। আমি সুরভ্বার সাথে 200% সহমত। কিন্তু ইনক্লুসিভ বলতে আমরা কি বোঝাচ্ছি? যে শুধু পলিটিক্যাল পার্টিস গুলোর অংশগ্রহণ, নাকি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ? ভোটারের অংশগ্রহণ, হেলাল ভাই, ভোটারের অংশগ্রহণ। ভোটারের অংশগ্রহণ। সুরভ ভাই, এর সাথে পলিটিক্যাল পার্টিস, নিবন্ধিত দলগুলো, তারা তাদের সামর্থ্য যাদের আছে বা নির্বাচন যারা করে, তাদের অংশগ্রহণও বোঝাচ্ছি। এখানে একটা বড় প্রশ্ন আসবে সুরভ ভাই, আমি বলছি যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে কি যদি অংশগ্রহণ না করে, তাহলে কি সেটা অন্তর্ভুক্তিমূলক হবে না? কারণ আওয়ামী লীগের এখনো বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত রাজনৈতিক কার্যক্রম করতে হবে না। রাজনৈতিক কার্যক্রম এবং আপনার নির্বাচনে অংশগ্রহণ করা একই জিনিস, রাজনৈতিক কার্যক্রমই হতো। তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, তাহলে সেটা পারবে না, তাহলে কি সেটা অন্তর্ভুক্তিমূলক হবে না? না, সিদ্ধান্তটা কে নেবে? সিদ্ধান্তটা কে নেবে? আদালত না নির্বাহী আদেশ? আদালত। হ্যাঁ, আদালতে এখনো কেউ রিট করেননি আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে। শুধু এনসিপির আহ্বায়ক বলেছেন যে আমরা রিট করব। এনসিপির আহ্বায়ক বলেছেন আমরা রিট করব। একটু বলতে চাই, আমি আসলে প্রধান নির্বাচন কমিশনারের সাথে যেহেতু এই বিষয়ে কথা বলেছিলাম, যদি সুযোগ থাকে আমি এই বিষয়ে একটু কথা বলতে চাই। খুব ছোট করে রাশেদ খান, আমি বিরতিতে যাব, তো খুব ছোট করে আপনার মন্তব্যটা নিয়ে আমি বিরতিতে যাব। জি আচ্ছা, আমি এই বিষয়ে কথা বলার জন্য প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছিলাম প্রায় মাস 2 আগে। তখন আমি তাকে বলেছিলাম যে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম যেহেতু নিষিদ্ধ হয়েছে, তারা আসলে নির্বাচনে যেতে পারবে কিনা। তখন প্রধান নির্বাচন কমিশনার আমাকে নিজে বলেছিলেন, যারা আওয়ামী লীগের পদ পদবিতে আছে তারা আসলে নির্বাচনে অংশ নিতে পারবে না। আমি তখন প্রশ্ন করলাম, মনে করেন একজন এমপি শালা, এমপির ভাই, তিনি পদ পদবিতে নাই, তিনিও তো নির্বাচনে অংশ নিতে পারেন, এবং আওয়ামী লীগের সমস্ত কর্মীরা, অর্থনৈতিক মেকানিজম তার পিছনে কাজ করবে, সেক্ষেত্রে কি হবে? তখন তিনি বললেন যে এটা তো আসলে চিন্তার বিষয়। অর্থাৎ আমি দাবি করেছিলাম যে শুধুমাত্র আওয়ামী লীগ না, আওয়ামী লীগ এবং তার অ্যাসোসিয়েটস এবং যারা আওয়ামী লীগের এই দামি নির্বাচনে সহযোগিতা করেছে অর্থনৈতিকভাবে বলেন বা বিভিন্ন গণসংযোগের মাধ্যমে বলেন, অর্থাৎ আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল, এই ফেসিবাদ কায়েমে কাজ করেছে, তারা কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না। এবং এইটা শুধুমাত্র যেটি হেলাল ভাই বললেন যে বিচার শেষ হবে, বা তার যেটি বললেন বিচারের বিষয়টা, আমার কথা হলো, দেখেন, একজন যখন অন্যায় করে, অর্থাৎ কেউ মনে করেন 5 জন মিলে একটা মানুষকে হত্যা করা হয়েছে, বিচারটা তো 10 বছর 5 বছর লাগে। এর আগে কিন্তু ওই মানুষগুলোকে অ্যারেস্ট করতে হয়। অর্থাৎ এই যে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত হয়েছে বা নিষিদ্ধ হয়েছে, এটা কিন্তু আওয়ামী লীগকে অ্যারেস্ট করার মতন।
এরপরে যেটা হবে, এই বিচারটা চলতেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেখানে আপনার খসড়া বিধি হয়েছিল, এরপরে কিন্তু আইন করা হয়েছে। অর্থাৎ বিচারে যদি আওয়ামী লীগ পুরোপুরি নিষিদ্ধ হয়, আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। কিন্তু তার আগে আওয়ামী লীগ জাতীয় পার্টির 14 দল বা যারা এদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে এদেরকেও নামে একদম এই যে পয়েন্টটা আপনি আনলেন জনাব রাশেদ খান, সত্যি আমার হাতে সময় থাকলে এটা নিয়ে একটু আলাপ করতাম, কারণ আলাপের অনেক জায়গা রয়ে গেছে। কিন্তু আমার হাতে খাগড়াছড়ির ঘটনা আছে, আমার হাতে হজ প্যাকেজ নিয়েও আলাপ আছে, সেগুলো নিয়েও কথা বলবো। আমার এই পর্যায়ে বিরতিতে যেতেই হচ্ছে। এবং দর্শক আপনারা আছেন ৭১ জানালে, ছোট্ট একটা বিরতি পর ফিরছি, আমাদের সঙ্গে থাকবে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আপনারা আছেন ৭১ জানাল চলছে, রাকিব হাসান আপনাদের সঙ্গে আছে এবং আমার সঙ্গে আছেন চর্চা.com-এর সম্পাদক এবং রাজনীতি বিশ্লেষক সোহরাব হাসান। এবং বলে রাখি দর্শক, আরও একটা খবর আমাদের হাতে আছে, সেটা হচ্ছে হজ প্যাকেজ নিয়ে। তবে তার আগে আজকে সকালে, অর্থাৎ এই ২৯ সেপ্টেম্বর সকালবেলায় যে পত্রিকা আপনি হাতে পাবেন, তার কতগুলো শিরোনাম আমাদের কাছে চলে এসেছে, আমরা সেগুলো একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি। দৈনিক যুগান্তর, আমরা খাগড়াছড়ি নিয়ে কথা বলছিলাম, সেই খাগড়াছড়ির ছবিটাই তারা শিরোনামে রেখেছে। গুইমারায় ১৪৪ ধারা জারির মধ্যেই রোববার রামসু বাজারে অগ্নিসংযোগ, সেই ছবিটা একটা বিশেষ প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি। ৮০ ভাগ রোগীর চিকিৎসা এক হাসপাতালে হচ্ছে। দৈনিক জনকণ্ঠ, বাজেটের অর্থ খরচে ব্যর্থ হলে বরাদ্দ বাতিল, এটা মূলত এডিপি দ্রুত বাস্তবায়নের নির্দেশের প্রেক্ষিতে এটা করা হয়েছে রিপোর্টটা। বণিক বার্তায় আমরা দ্রুত নির্বাচনের প্রেক্ষিতে প্রতিবেদন দেখতে পাচ্ছি। দেশে আসা বিদেশি ঋণের ৮৯% ব্যয় হয়েছে দায় পরিশোধে, অর্থাৎ অর্থ বছরের প্রথম 2 মাস কেমন গেছে সেটা নিয়ে একটা রিপোর্ট তারা তৈরি করেছে। দৈনিক ইনকিলাব, বাংলাদেশে ভারতের আক্রমণ চাই জামাত, নিউ ইয়র্কে ডাক্তার আবদুল্লাহ তাহেরের বক্তব্যে রীতিমতো তোলপাড়, সেই খবরটা এখানে আছে। ফারুক হোসেন নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র থেকে প্রতিবেদনটা তৈরি করেছে। দৈনিক ইনকিলাবের খবর আমরা দেখছিলাম। সংবাদ প্রতিদিন, এখানে ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বক্তব্য, সেই বক্তব্য নিয়ে একটা প্রতিবেদন তৈরি হয়েছে। রিমন মাহফুজের প্রতিবেদন দেখতে পাচ্ছি। জুলাই অভ্যুত্থান পরবর্তী দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে রেমিট্যান্স, প্রবাসীদের এখানে বক্তব্য দিয়েছিলেন প্রধান উপদেষ্টা। আমাদের সময়, খাগড়াছড়ির গুইমারা রামসু বাজারের ছবিটা আমরা দেখতে পাচ্ছি এবং তারেক রহমানের বক্তব্যের যে বার্তাটা, সেই বার্তাটা আছে এখানে। খবরের কাগজ, এখানেও খাগড়াছড়ির খবরটা শিরোনামে রাখা হয়েছে এবং রাজনীতিতে ডক্টর ইউনূসের ট্রাম্প কার্ড, এমন একটা খবর তারা করেছে। ডেইলি টাইমেও আমরা দেখতে পাচ্ছি ছোট করে খাগড়াছড়ির খবরটা রয়েছে। এবং পরবর্তী পত্রিকা ডেইলি অবজারভার, এখানে আসলে ভারত পাকিস্তান যে ম্যাচ, সেই ম্যাচের খবরটা দেওয়া হয়েছে। বিটিআরসি যে গ্রামীণ ফোনের একক যে ব্যবসা, সেই ব্যবসা নিয়ে আসলে রীতিমতো হিমশিম খাচ্ছে, এরকম একটা খবর রয়েছে। ফিনান্সিয়াল এক্সপ্রেস আমরা ডক্টর ইউনূসের বক্তব্যটা দেখতে পাচ্ছি। জাতিসংঘের সফরের খবরটা তারা শিরোনামে রেখেছে। মোটামুটিভাবে আমরা দেখে নিলাম। আগামীকাল পত্রিকায় কি খবরটা আপনারা দেখবেন। এবং বলে রাখি দর্শক, হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে এবং সর্বোচ্চ ৬,৯০,০০০ এবং সর্বনিম্ন ৪,৬৭,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এবং দেখা গেছে গতবারের সাথে তুলনা করলে অন্তত ১১,০০০ টাকা খরচ কমিয়ে এবার ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। গতবার কিন্তু 2টি প্যাকেজ ছিল। এবারে হজ প্যাকেজে সর্বোচ্চ ৬,৯০,০০০, সর্বনিম্ন ৪,৬৭,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার সচিবালয়ে আমরা দেখেছি, সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা জানিয়েছেন যে সরকারি বেসরকারি 2 মাধ্যমে নিবন্ধন কার্যক্রম ১২ অক্টোবর পর্যন্ত চলবে। আমি এটি একটু কথা বলতে চাই জনাব সোহরাব হাসান, আমরা তো খুশির খবর বলবো কিনা যে ১১,০০০ টাকা কমেছে বটে, কিন্তু হিসেবটা করা হয়েছে শুধুমাত্র বাংলাদেশের দিক থেকে। সৌদির দিক থেকেও কিছু খরচ আছে, সেই খরচটা এখনো যুক্ত করা হয়নি। যদি করা হয় তাহলে সংখ্যাটা হচ্ছে সৌদি দিক থেকে যে খরচটা, সেটা তো তারা নির্ধারণ করবে, সেটা আমরা পরে জানবো। কিন্তু বাংলাদেশের দিক থেকে যে আগে যে খরচ ছিল তার থেকে ১.৫ লাখ টাকা কম সর্বনিম্ন প্যাকেজ, এটি কিন্তু খুব উল্লেখযোগ্য ঘটনা, সফল ঘটনাই বলবো। এবং গত বছর হজে কিন্তু কোনো অনিয়ম হয়নি এবং এক ধরনের মোটামুটি স্বাচ্ছন্দ্যে হজ যাত্রীরা হজ পালন করতে পেরেছেন এবং ফিরে এসেছেন। এর আগে বহু বছর কিন্তু আমরা দেখেছি যে টিকিট নিয়ে কেলেঙ্কারি, ভিসা নিয়ে কেলেঙ্কারি, এর থেকে বেরিয়ে আসা এই ঘটনার দুটো ইতিবাচক দিক। একটা হচ্ছে সরকার চাইলে তাদের সাশ্রয়ী দামে হজের ব্যবস্থা করতে পারে জনগণকে। দ্বিতীয় হচ্ছে অনিয়ম, দুর্নীতি, কেলেঙ্কারি এগুলো বন্ধ করতে পারে। গত বছরের দৃষ্টান্ত, আশা করি যে সামনে যে ঈদুল আজহা আসবে সেবারেও একইভাবে যে সরকারই থাকুক
তারা এটি অনুসরণ করবেন এবং তারা কার্যকর কিন্তু করবেন। একটা মুশকিল হয় কি, মানে গত বছর আমরা দেখেছি যে আয়োজনটা খুব ভালো হয়েছিল, সবাই অনেক কিছু বলছিল, কিন্তু মুশকিল হচ্ছে শেষে গিয়ে কোটা পূরণ করতে গিয়ে হিমশিম খেতে হলো। এবার আসলে কি মনে হচ্ছে? কোটা থাকাই উচিত না। জি, আমরা তো শব্দে কোটার বিরুদ্ধে এত বড় আন্দোলন হলো, গণ অভ্যুত্থান হলো, তারপর সব ক্ষেত্রে কোটা কেন? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা নিয়ে পরশু কোটা নিয়ে কি তুলকালাম কাণ্ড। ঢাকা বিশ্ববিদ্যালয় সম্ভবত সেই কোটা থেকে বেরিয়ে আসছে। তা আমরা চাই যে মেধার চর্চা হোক, মেধাকে লালন করা হোক, মেধার ভিত্তিতে ভর্তি এবং চাকরি দুই ক্ষেত্রেই। আর এর বাইরে, এর ব্যতিক্রম হলে তদবির বাড়বে, এর ব্যতিক্রম হলে স্বজনপ্রীতি বাড়বে, এর ব্যতিক্রম হলে দুর্নীতি বাড়বে। তা আমরা চাই না যে এগুলো বাড়ুক, বরং মানুষকে একটু স্বস্তি দেওয়া। আপনি দেখুন সেবা খাতে কিন্তু এখনো দুর্নীতি রয়ে গেছে। একদম একদম। সেটা কিভাবে কমানো যায়? শুধু হজযাত্রীদের একটু সাশ্রয় দিলে সেটি যথেষ্ট নয়। সরকারের প্রতিটি সেবা খাতে, স্বাস্থ্যসেবা, শিক্ষা সেবা, সেক্ষেত্রে সরকার কতটা অগ্রগতি করেছে, কতটা মানুষকে স্বস্তি দিতে পেরেছে, একদম একদম। সেটাই কিন্তু বড় বিষয়। সরকারের হাতে খুব বেশি সময় নেই, এর মধ্যে অন্তত কিছু ভালো কাজ করে দেখা, যেটা আসলে পরবর্তী সময়ের জন্য মানে টেনে নিয়ে যাবে আসলে নির্বাচিত সরকার পরবর্তীতে। অনেক ধন্যবাদ আপনাকে, একটা দীর্ঘ সময় আমাদেরকে দিলেন। যে আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ চর্চা.com-এর সম্পাদক এবং রাজনীতি বিশ্লেষক সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান। এবং দর্শক, আপনারা ছিলেন এতক্ষণ ৭১ জানালে। আগামীকাল আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে, আমাদের সঙ্গেই থাকবেন।